যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে হামলা প্রাণহানি, সুইজারল্যান্ডে বৈঠকে বসতে পারেন উইটকফ আরাকচি। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে বন্ধ শ্রমবাজার চালুর আশা, থাকবে না সিন্ডিকেট, কমবে অভিবাসন ব্যয়। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত পশ্চিম ইউরোপ, গরমের তীব্রতায় পড়ছে ফ্রান্স, স্পেন ও জার্মানি। আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডেতে, সাথে আছি আমি মার্জিয়া শ্রেয়া। মধ্যপ্রাচ্যে চলমান সংকট নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সুইজারল্যান্ডে আলোচনায় যোগ দিতে যাচ্ছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। এই আলোচনায় থাকবেন ট্রাম্পের জামাতা জেরেড কুশনারও। চলতি সপ্তাহে সই হওয়া 14 দফার প্রাথমিক চুক্তিকে দীর্ঘমেয়াদী আঞ্চলিক শান্তি চুক্তিতে রূপ দেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে মুখোমুখি বসতে যাচ্ছে তেহরান ও ওয়াশিংটন। তবে লেবাননে অব্যাহত ইসরায়েলি হামলা সদ্য কার্যকর হওয়া যুদ্ধবিরতিকে প্রশ্নের মুখে ফেলেছে। যুদ্ধবিরতি কার্যকরের পার হয়নি 24 ঘন্টা, এর মাঝেই লেবাননে ফের হামলা চালাচ্ছে ইসরায়েল। আগ্রাসনে এ পর্যন্ত প্রাণ গেছে 12 জনের। হামলা হয়েছে বেকা ভ্যালি, নাবাতিয়ে সহ বিভিন্ন এলাকায়। দক্ষিণ লেবাননে নিহত হয়েছেন একই পরিবারের 4 জন। যুদ্ধবিরতির পরও লেবাননে হামলায় ক্ষোভ প্রকাশ করেছে ইরান। সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের যে অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র, তা নিশ্চিত করতে হবে, জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। কূটনৈতিক অগ্রগতিতে প্রস্তুত তেহরান, তবে যুদ্ধ বন্ধের চুক্তির শর্তগুলো ইসরায়েল যেন মেনে চলে তা নিশ্চিত করতে হবে যুক্তরাষ্ট্রকে, এমন মন্তব্য করেছেন দেশটির ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে আরো খবর জানাতে লেবানন থেকে যোগ দিচ্ছেন প্রবাসী সাংবাদিক সুব্রত সাহা, যাচ্ছি তার কাছে। যুদ্ধবিরতির পর বর্তমানে কি পরিস্থিতি হচ্ছে লেবাননে, জানাবেন আমাদেরকে। আমি যদি আপনাকে সোজা সাপটা বলি, তাহলে আসলে লেবাননের যুদ্ধবিরতি বলতে কোনো শব্দ নেই। কারণ লেবাননকে ঘিরে যতই আলোচনা হচ্ছে বা যুদ্ধবিরতির বিষয়ে তারা সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু কোনো ধরনের যুদ্ধবিরতি কিন্তু ইসরায়েল মানছে না এবং তারা ক্রমাগতভাবে লেবাননে হামলা করে যাচ্ছে। এই মুহূর্তেও কিন্তু বিশেষ করে তাহি এবং দক্ষিণাঞ্চলের আকাশে ড্রোন উঠছে এবং যে কোনো সময় হামলা হতে পারে। তবে লেবানন সরকারও গতকাল যে হামলা হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে, সেখানে কিন্তু লেবানন সরকার এই হামলার নিন্দা জানিয়েছে। ইতিমধ্যে লেবাননের দক্ষিণাঞ্চলে এবং নাবাতিয়ার অনেক বাসিন্দাই তারা নিরাপদ দূরত্বে সরে এসেছে এবং বিশেষ করে সেই সব এলাকায় আমাদের যে বাংলাদেশিরা রয়েছিল তারাও কিন্তু অনেকটা নিরাপদ দূরত্বে রয়েছে। তবে এই হামলায় আহ বিশেষ করে বাংলাদেশি কোনো আহত বা নিহত হওয়ার খবর আমরা এখনো পাই নাই। তবে লেবাননকে ঘিরে পরিস্থিতি আস্তে আস্তে জটিল হচ্ছে, কারণ বিশেষ করে ইরান এবং আমেরিকা পাশাপাশি লেবানন সরকারের যে মধ্যস্থতা করতেছে, কিন্তু সেই মধ্যস্থতা ইসরায়েল কোনোভাবেই তারা মানছে না এবং আগে অতীতেও তারা কোনো সময় লেবাননের বিষয়ে তারা যুদ্ধবিরতি মেনে চলে না, যার কারণে পরিস্থিতি আস্তে আস্তে ক্রমশই জটিল হচ্ছে। তবে আহ, দক্ষিণাঞ্চলে পরিস্থিতি যতটা জটিল, তো লেবাননে কিন্তু পরিস্থিতি ততটাই শান্ত রয়েছে এবং স্থানীয় বাসিন্দা সহ প্রবাসী বাংলাদেশিরা অনেকটা স্বাভাবিক জীবনযাপন করছে। আহ ইতিমধ্যে তাহি বা দক্ষিণাঞ্চলের যে সকল কর্মহীন বাংলাদেশিরা ছিল, তারা কিন্তু অনেকটা আশা করেছিল যে হয়তোবা এই যুদ্ধবিরতি কার্যকর হলে তারা পুরানো কর্মস্থলে ফিরে যাবে, কিন্তু নতুন করে যেহেতু আশঙ্কা সৃষ্টি হয়েছে, সেই কারণে কিন্তু এই সকল ক্ষতিগ্রস্ত বাংলাদেশিরা তারাও কিন্তু পূর্বের কর্মস্থলে বিশেষ করে তাহি এবং দক্ষিণাঞ্চলে যেতে পারছে না। তবে তাহি দক্ষিণাঞ্চলের যে সাইদা জেলা, সেখানে অনেকটা হামলা কম হচ্ছে, যার কারণে কিন্তু প্রচুর বাংলাদেশি সেখানে অবস্থান করছে। তবে যে কোনো সময় হামলা হতে পারে তেমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে যদি এই পরিস্থিতি আরো জটিল হয়। তবে এখন পর্যন্ত বাংলাদেশিরা মোটামুটি অনেকটা নিরাপদে রয়েছে। তারপরও বাংলাদেশ দূতাবাস থেকে বিশেষ করে দক্ষিণাঞ্চলের বাংলাদেশিদের সাথে সার্বিকভাবে যোগাযোগ অব্যাহত রেখেছে দূতাবাস, এবং যারা কর্মহীন বা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে সাহায্য সহযোগিতা দূতাবাস বিতরণ করছে। আর যারা আহত হয়েছিল তারা কিন্তু এখন তাদের জন্য কিন্তু সুচিকিৎসার ব্যবস্থা করছে বাংলাদেশ দূতাবাস। এই ছিল সর্বশেষ তথ্য। ধন্যবাদ সুব্রত। দর্শক, লেবাননের বর্তমান পরিস্থিতি জানাচ্ছিলেন প্রবাসী সাংবাদিক সুব্রত সাহা। যুক্তরাষ্ট্রের সাথে ইরানের প্রাথমিক চুক্তিতে কিছুটা স্বস্তি মিললেও শেষ পর্যন্ত কতটা টেকসই হয় সেদিকেই এখন নজর সবার। ইসরায়েল লেবানন যুদ্ধবিরতিতে সম্মত হলেও যে কোনো সময় শর্ত ভঙ্গ প্রভাব ফেলতে পারে ইরানের চুক্তিতে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের প্রাথমিক চুক্তিতে আন্তর্জাতিক অঙ্গনে মিলেছে কিছুটা স্বস্তি। তবে এই চুক্তিকে নিজেদের কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছে তেহরান। দ্রুত এর অর্থনৈতিক সুবিধা কাজে লাগাতে চেষ্টাও করছে তারা। ওয়াশিংটন তেহরান চুক্তির অন্যতম বড় সুবিধা হলো তেল রপ্তানির উপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল হওয়া। এর ফলে ইরান আবারও আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি বাড়ানোর সুযোগ পেয়েছে। এরই মধ্যে কয়েকটি তেলবাহী জাহাজ বন্দর থেকে রওনা দিয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হলেও ইরানের সামনে আছে বড় ধরনের রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ। যুদ্ধ, দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা এবং অভ্যন্তরীণ অব্যবস্থাপনার কারণে দেশটিতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে ব্যাপক হারে। রাজনৈতিক ক্ষেত্রেও পরিস্থিতি জটিল। চলতি বছরের শুরুতে অর্থনৈতিক সংকট ও মূল্যস্ফীতির কারণে দেশজুড়ে বিক্ষোভ দেখা দেয়। সেই বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপ নেওয়া হলেও জনগণের অসন্তোষ পুরোপুরি দূর হয়নি। ফলে অর্থনৈতিক পরিস্থিতির আরও অবনতি হলে নতুন করে অস্থিরতা তৈরি হওয়ার শঙ্কা রয়েছে। এদিকে লেবানন ইস্যুও নতুন চুক্তির জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা এখনও পুরোপুরি শেষ হয়নি। ইরান বলছে, লেবাননে যুদ্ধ বন্ধ এবং ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয়। অন্যদিকে ইসরায়েল হিজবুল্লাহকে নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে। এই বিরোধ চলতে থাকলে যুক্তরাষ্ট্র ইরান চুক্তিও চাপের মুখে পড়তে পারে। সবচেয়ে বড় অনিশ্চয়তা রয়ে গেছে পারমাণবিক কর্মসূচি নিয়ে। চুক্তির অংশ হিসেবে ইরান কিছু উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম কমাতে রাজি হলেও যুক্তরাষ্ট্র দেশটির পারমাণবিক কার্যক্রম আরও সীমিত করতে চায়। তবে ইরানের কট্টরপন্থী গোষ্ঠীগুলো এই ধরনের ছাড়ের বিরোধিতা করছে। ফলে ভবিষ্যতে পারমাণবিক আলোচনা সহজ হবে না বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। বিশ্লেষকদের মতে, নতুন চুক্তি ইরানকে সাময়িক স্বস্তি দিয়েছে এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের সুযোগ তৈরি করেছে। কিন্তু দেশের ভেতরের অর্থনৈতিক সংকট, রাজনৈতিক চাপ, লেবানন পরিস্থিতি এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে মতবিরোধের কারণে সামনের পথ এখনও দুর্গম। রাখি জেসমিন, চ্যানেল 24। আবারও চালু হবে মালয়েশিয়ার শ্রমবাজার। থাকবে না সিন্ডিকেট, নিয়োগ প্রক্রিয়া হবে স্বচ্ছ। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে তৈরি হয়েছে এমন প্রত্যাশা। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ নিয়ে কুয়ালালামপুর সরকারের অনাস্থা কাটানোর বড় সুযোগ হতে পারে প্রধানমন্ত্রীর সফর। সম্রাট হোসেনের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশি কর্মীদের অন্যতম পছন্দের গন্তব্য দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া। দেশটিতে বিভিন্ন পেশায় কাজ করছেন প্রায় ২০ লাখ বাংলাদেশি। বহু সংস্কৃতি আর শক্তিশালী অর্থনীতির এই দেশটিতে যেতে অনেকেই উন্মুখ হয়ে থাকেন। এর সুযোগ নেয় দুষ্টচক্র, যাকে বলে সিন্ডিকেট, যারা অতিরিক্ত অভিবাসন ব্যয় চুক্তি অনুযায়ী কাজ না দেয়া, আবার কখনো অর্থ লোপাটের ঘটনা ঘটায় অহরহ। এমন নানা অনিয়ম আর অভিযোগের জেরে ২০২৩ সালে কলিং ভিসায় বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। এই বন্ধ শ্রমবাজার খোলার ব্যাপারে নানান দেন দরবার করা হয়েছে, কিন্তু কাজ হয়নি। এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে তৈরি হয়েছে আশাবাদ। দেশটিতে থাকা প্রবাসীরা বলছেন, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা গেলে বাংলাদেশিদের জন্য খুলবে কলিং ভিসার দুয়ার। প্রধানমন্ত্রীর কাছে প্রবাসীদের কিছু প্রত্যাশা রয়েছে, যেমন বৈধ পথে মালয়েশিয়া পাড়ি জমানো প্রতিটি বাংলাদেশি শ্রমিকের সামাজিক নিরাপত্তা, অভিবাসন এবং প্রতিশ্রুতি অনুযায়ী কাজের পাশাপাশি নিয়মিত বেতন ভাতা যেমন পরিশোধ করা হয়। আমাদের প্রত্যাশা থাকবে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরের মধ্য দিয়ে মালয়েশিয়া বাংলাদেশের শ্রমবাজারে একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে। যে শ্রমবাজারে থাকবে না সিন্ডিকেট, যে শ্রমবাজারে থাকবে না দুর্নীতি। বাংলাদেশি শিক্ষার্থীদের এখানে গ্রাজুয়েট পাস ভিসাটা নাই, এই সুবিধাটা নাই। উনি যাতে এসে মালয়েশিয়া সরকারের সাথে কথা বলে এই সুবিধাটা চালু করেন। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীও এই সফরকে শ্রমবাজার খোলার সুযোগ হিসেবেই দেখছেন। বৈদেশিক কর্মসংস্থানটা সেটাকে প্রাধান্য দিয়ে মালয়েশিয়ায় আমাদের মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই অনেক ধরনের আলোচনা দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং কমিটিও এগিয়ে নিয়ে গেছে। এখন প্রধানমন্ত্রী গেলে আশা করি সেটা আরও ত্বরান্বিত হবে। অভিবাসন বিশেষজ্ঞ শরীফুল হাসানের পরামর্শ, এই শ্রমবাজারের সিন্ডিকেট প্রথা ভাঙার অঙ্গীকার করতে হবে দুদেশকেই। তাহলে ফিরবে আস্থা, কমবে অভিবাসন ব্যয় ও এই সংক্রান্ত হয়রানি। যেই মানুষজন অতীতে নিয়োগ প্রক্রিয়ায় যে দুষ্টচক্র ছিল, তাদেরকে যদি আপনি আবার জড়িত করেন, শুধুমাত্র সরকার পরিবর্তনের সামনের মানুষগুলো পরিবর্তন হয়, তো নিয়োগ প্রক্রিয়া যদি একই থাকে, তাহলে আমি মনে করি যে মানুষের নিয়োগ প্রক্রিয়া থেকে আপনি খুব ভালো কিছু পাবেন না।
3 বছর আগে মালয়েশিয়া বাংলাদেশ থেকে কর্মী নিয়ে বন্ধ করে দিলে সে সময় 4 থেকে 5 লাখ টাকা খরচ করেও সেখানে যেতে পারেননি 18,000 কর্মী। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। মালয়েশিয়া থেকে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদ সোহান, যাচ্ছি তার কাছে। সোহান, এই যে প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে শ্রমবাজারে কতখানি ইতিবাচক প্রভাব লক্ষ্য করা যাবে? জি, আপনাকে ধন্যবাদ। আসলে যেমনটি বলছিলেন, মালয়েশিয়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার। এই শ্রমবাজারে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরকে ঘিরে মালয়েশিয়ায় বেশ উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এখানে যে সমস্ত বাংলাদেশি অভিবাসীরা রয়েছেন, বাংলাদেশি কর্মীরা রয়েছেন, তারা বেশ উৎসবমুখর অবস্থায় রয়েছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরের মধ্য দিয়ে মালয়েশিয়ায় থাকা অভিবাসী যারা রয়েছেন তাদের যেমনি ভাবে কষ্ট লাঘব হবে, তেমনি ভাবে মালয়েশিয়ার দীর্ঘদিন থেকে বন্ধ থাকা এই শ্রমবাজার আবার নতুন করে আলোর মুখ দেখতে যাচ্ছে। যেমনি ভাবে মালয়েশিয়া 2018 সালে মাহাথির মোহাম্মদ ক্ষমতা আসার পরে সিন্ডিকেট জটিলতা এবং এখানে যেই পরিক্রমা তৈরি হয়েছিল, এখানে মাহাথির মোহাম্মদ কিন্তু 18 সালে সিন্ডিকেট জটিলতার কারণে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ করে দিয়েছে। ঠিক তেমনি ভাবে 2023 সালে আনোয়ার ইব্রাহিম কিন্তু ক্ষমতা আসার পরে ঠিক একই কারণে সিন্ডিকেট জটিলতা, মনোপলি এবং এখানে যেই শ্রমিক শোষণ বিভিন্ন অজুহাতে কিন্তু মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার বন্ধ হয়ে গিয়েছে। তবে মালয়েশিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরের মধ্য দিয়ে নতুন করে আবার বাংলাদেশের শ্রমবাজারে আলোর মুখ দেখতে যাবে এবং এখানে থাকা প্রবাসীরা এবং প্রবাসী বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা প্রত্যাশা করছেন মালয়েশিয়ার নতুন শ্রমবাজার যেটি উন্মুক্ত হবে, যেটি কোনো সিন্ডিকেট নয়, এটি উন্মুক্ত হবে সবার জন্য এবং এই সকল প্রকার মনোপলির ঊর্ধ্বে উঠে মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য একটি সুশৃঙ্খল শ্রমবাজার হয়ে উঠবে, যেটি বাংলাদেশি কর্মীদের জন্য এই শ্রমবাজার হবে একটি নিরাপদ আশ্রয়স্থল এবং এখানে যারা কাজ করতে আসবেন তারা পাবেন একটি নিরাপদ কাজের জায়গা। এটি বাংলাদেশি যে সমস্ত প্রবাসীরা রয়েছেন তারা কিন্তু এটি প্রত্যাশা করছেন। এখানে মালয়েশিয়া প্রবাসীরা আরো যে বিষয়টি বলছেন যে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের আমাদের যে কূটনৈতিক সম্পর্ক রয়েছে, এই কূটনৈতিক সম্পর্ক কিন্তু আরো জোরদার করার বিষয়ে এখানে তারা আলোচনা চলেছে। এখানে যে বাংলাদেশ হাইকমিশন রয়েছেন, বাংলাদেশ হাইকমিশনের বিভিন্ন সময় কূটনৈতিক দুর্বলতার কারণে কিন্তু মালয়েশিয়ায় অনেক সময় বাংলাদেশি অভিবাসীরা এখানে সাফারার হতে হচ্ছে। এই বিষয়টি যাতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আলোচনা করে আমাদের কূটনৈতিক একটি আলোচনার মাধ্যমে এখানে শক্তিশালী কূটনৈতিক অবস্থান তৈরি করা। বিশেষ করে মালয়েশিয়া যেহেতু বাংলাদেশের সাথে একটি অন্যতম ব্যবসায়িক কান্ট্রি, এখানে যে এফটিএ এবং বিভিন্ন বাণিজ্যিক চুক্তি রয়েছে, আমাদের এখানে আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো যাতে এখানে তুলে ধরেন। বিশেষ করে আমাদের এখানে যে সমস্ত আনডকুমেন্টেড অবৈধ অভিবাসীরা রয়েছেন তাদের এই সমস্যার সমাধানে যাতে মালয়েশিয়ায় আশা এই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে এই সমস্যাটি সমাধান করেন। বিশেষ করে এখানে সব থেকে বেশি অবৈধ অভিবাসীরা এই মুহূর্তে নির্যাতনের শিকার হচ্ছেন এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন জটিলতার মধ্যে থাকছেন এবং মালয়েশিয়া ইমিগ্রেশনের পক্ষ থেকে প্রতিদিনে আটক অভিযানে শত শত অভিবাসী আটক হচ্ছেন। তারা কিন্তু এখানে বৈধ ভিসা নিয়ে এসেছেন, এমন না যে তারা কিন্তু বিভিন্ন অনৈতিক ভাবে অস্বচ্ছ প্রক্রিয়া কিন্তু মালয়েশিয়া এসেছেন। যারা বৈধ ভিসা নিয়ে আসার পরে এখানে অবৈধ হয়ে গিয়েছেন, এই সমস্ত বাংলাদেশি কর্মীদের যাতে মালয়েশিয়া বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মালয়েশিয়া সরকারের সাথে আলোচনা করে তাদের এই সমস্যাটিকে সমাধান করার ক্ষেত্রে সব থেকে বেশি ভূমিকা রাখে এবং বিশেষ করে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের যে বন্ধ শ্রমবাজার রয়েছে এই শ্রমবাজারটি সকল প্রকার টিকেট মুক্তভাবে এবং নতুন করে একটি আলোর মুখ দেখতে চাই, এটি কিন্তু মালয়েশিয়া থাকা প্রবাসীরা কিন্তু প্রত্যাশা করছেন। আর একটি বিষয় যদি আপনাকে বলে রাখি, সেটি হলো বাংলাদেশের সাথে আমাদের যে বাণিজ্যিক চুক্তি রয়েছে সেই বাণিজ্যিক চুক্তিগুলো যে নবায়নের প্রক্রিয়া যে রয়েছে, বিশেষ করে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের আমাদের যে কর্মী নেওয়ার বিষয়ে যে এমওইউটি রয়েছে সেই এমওইউটি রিভাইজ করে যাতে নেপাল, ইন্দোনেশিয়া, পাকিস্তান সহ অন্যান্য নির্যাতনের অন্তর্ভুক্ত যে দেশগুলো থেকে যেভাবে কিন্তু কর্মী নেওয়া হচ্ছে ঠিক সেইভাবে যাতে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের একই বন্ধুত্বপূর্ণ পরিবেশের মাধ্যমে যাতে করে এখানে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া হয়, কিন্তু এইখানে যাতে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে কোনো ডিফারেন্সিয়েশন না থাকে এই বিষয়টির প্রতি যাতে এখানে নির্ধারণ করা হয়, এটি কিন্তু মালয়েশিয়া থাকা প্রবাসীরা প্রত্যাশা করছেন। ধন্যবাদ সোহান। দর্শক, মালয়েশিয়ার শ্রমবাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী ওয়াহিদ সোহান। পশ্চিম ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল বড় তাপপ্রবাহের মুখোমুখি। বিশেষ করে ফ্রান্স, স্পেন ও জার্মানি পড়ছে গরমের তীব্রতায়। ফরাসি আবহাওয়া সংস্থা জানিয়েছে দেশের 96টি অঞ্চলের 60টিতে অরেঞ্জ বা কমলা সতর্কতা জারি করা হয়েছে। সতর্ক করা হয়েছে এই তাপপ্রবাহ হবে ব্যাপক এবং দীর্ঘস্থায়ী। তীব্র গরমে বাতিল করা হয়েছে 71টি আন্তনগর ট্রেন। পরিবর্তন করা হয়েছে বিভিন্ন স্কুলে পরীক্ষার সময়সূচি। এদিকে স্পেনেও তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে।
এড়িয়ে চলতে বলা হয়েছে অতিরিক্ত শারীরিক পরিশ্রম। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপে তাপপ্রবাহের সংখ্যা ও তীব্রতা দ্রুত বাড়ছে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে প্রাণঘাতী বিক্ষোভে অন্তত 24 জন নিহত হওয়ায় অঞ্চল জুড়ে সৃষ্টি হয়েছে অচলাবস্থা। নিষিদ্ধ ঘোষিত জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি জেএএসির ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে প্রায় 2 সপ্তাহ ধরে বিক্ষোভ ও সংঘর্ষ চলছে কাশ্মীরে। আসন্ন আঞ্চলিক আইনসভা নির্বাচনে শরণার্থীদের জন্য 12টি আসন সংরক্ষণের সিদ্ধান্তের প্রতিবাদে শুরু হয় এই আন্দোলন। 6 থেকে 14 জুনের মধ্যে বিক্ষোভকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে অন্তত 20 বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আছেন 4 পুলিশ সদস্য। এ ঘটনায় অন্তত 515 জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে কঠোর অবস্থানে স্থানীয় প্রশাসন। যুক্তরাজ্যের বেডফোর্ড এলাকায় 2টি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে এক ট্রেন চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 89 জন। দুর্ঘটনার পর রাতভর উদ্ধার কাজ চালিয়েছে জরুরি সেবাকর্মীরা। আহতদের মধ্যে 11 জনের অবস্থা অত্যন্ত গুরুতর। দুর্ঘটনা কবলিত 2টি ট্রেনই ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের। এর মধ্যে একটি করবি থেকে লন্ডনের সেন্ট প্যানক্রাস যাচ্ছিল, অন্যটি যাচ্ছিল নটিংহাম থেকে লন্ডনে। দুর্ঘটনার পর লন্ডনের সেন্ট প্যানক্রাস ইন্টারন্যাশনাল স্টেশনের সঙ্গে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের সব সেবা রাতের জন্য স্থগিত করা হয়। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। এই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডের আয়োজন। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।